আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থী ভাই-বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আ আমার অনেক স্টুডেন্টরা এবং আমার চ্যানেলের অনেক দর্শকরা আছেন, যারা স্টুডেন্ট আছেন আ এবং তারা অনুরোধ করেন যে, "ম্যাডাম স্টুডেন্ট অবস্থায় কিভাবে আমরা চাকরি আপনি যদি আমাদেরকে একটু গাইডলাইন দিতেন আমাদের জন্য খুব ভালো হতো।" তো এইজন্য আমি আজকে যারা স্টুডেন্ট আছেন, রানিং স্টুডেন্ট অনেক রানিং স্টুডেন্ট বাট চাকরি প্রার্থীও আছেন, আবার রানিং স্টুডেন্ট আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছেন, তাদের জন্য কিংবা মাস্টার্সে অধ্যয়নরত আছেন, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আ তো আপনারা যারা স্টুডেন্ট, আপনাদেরকে আমি সবার আগে যে বিষয়টা বলব যে আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপনার একাডেমিক রেজাল্ট এর দিকে নজর দিতে হবে। দেখুন, আপনার ভালো একটা একাডেমিক রেজাল্ট যদি থাকে, আপনি যেকোনো জায়গায় আপনার চাকরি পাওয়া নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। কারণ যে আপনি বিসিএস বলেন বা অন্য যেকোনো সরকারি চাকরি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন। আর কম্পিটিশন এর যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনার লাকটা অনেক বেশি একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে? আমরা যারা চাকরি পরীক্ষা দিয়ে এসেছি, বিসিএস ক্যাডার হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে আমি ধরুন ক্যাডার হয়েছি ডাজন্ট মিন যে আমি একা মেধাবী। এখানে অনেক মেধাবীরা আছে। কারণ এখানে সাকসেস রেটটা কিন্তু 1% এরও কম। মানে আপনারা ১০০ জন যখন পরীক্ষা দিবেন, তার মধ্যে ১ জন কিংবা তারও জেনারেল ক্যাডারের ক্ষেত্রে দেখা যায় 0.19% ক্যাডার হচ্ছেন। তার মানে এই যে ৯৯ .81% কিন্তু আপনারা আম না ঝরে যাচ্ছেন। মানে এই ইয়েতে টিকতে পারছেন না। তার মানে আপনাকে অবশ্যই কিন্তু একাডেমিক রেজাল্ট এর দিকে নজর দিতে হবে। একাডেমিক রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন। আপনার যেমন ইউনিভার্সিটি টিচার হওয়ার সুযোগ থাকবে, একটা বড় প্রাইভেট ফার্মে আপনি চাকরি করতে পারবেন। তাছাড়া যে বিদেশে যে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে যাই, যেমন আপনার জিআরই, জিম্যাট, স্যাট, তারপরে আইএলটিএস, হ্যাঁ? এইগুলোতে কিন্তু মোটামুটি একটা ভালো স্কোর করলে আর আপনার রেজাল্ট যদি ভালো হয়, আপনি কিন্তু তাহলে ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে যাবেন। তো আপনাকে সবার আগে যেটা নজর দিতে হবে, আপনার রেজাল্টের দিকে নজর দিতে হবে। আমি নিজেও কিন্তু আমার অনার্স পাস করার পরে আ এই বিসিএস দিব বা সরকারি চাকরি করব, এই ধরনের চিন্তাভাবনা করেছি। তার আগে কিন্তু আমার চিন্তা ছিল আমি হয় ইউনিভার্সিটির টিচার হব, না হয় বিদেশে চলে যাব। তো আপনাদেরকে এই অপশন গুলো আপনাকে অবশ্যই প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি এরকম সেট করে রাখতে হবে, যাতে আপনার চাকরি হোক, সরকারি চাকরি হলে সরকারি চাকরি হলো, না হলে আপনি অল্টারনেটিভ যেকোনো একটাতে আপনি যাতে ঢুকে যেতে পারেন। এজন্য সবার আগে আপনার একাডেমিক রেজাল্ট। ঠিক আছে? আর এরপরে যাদের হচ্ছে অনেক ড্রিম যে না আমি আসলে সরকারি চাকরিই করব, তারা যেটা করবেন তারা হচ্ছে এই সময়টাতে আপনার স্টুডেন্ট লাইফ এ আপনার ওই একাডেমিক পড়ার পাশাপাশি আপনি যখন সময় পাবেন আপনার যে বেসিক যে একটা বিল্ড আপ করার একটা বিষয় আছে, সেই বেসিকটা বিল্ড আপ করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেমন চাকরি পরীক্ষায় আপনার গণিতটা কিন্তু ভাইটাল একটা ফ্যাক্টর। তো গণিতটা এই সময়টাতে আপনি একেবারে ক্লাস ৫ থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের কিছু গণিত আছে, সেগুলো করে ফেলতে পারেন। কিংবা একটা ব্যাংকের একটা বই কিনে আপনি আস্তে যেমন সাইফুর স্যার একটা ম্যাথ কিনতে পারেন, কিংবা আম আপনার হচ্ছে খাইরুলস অ্যাডভান্স ম্যাথ আছে, আগারওয়ালের ম্যাথ আছে। যেকোনো একটা ম্যাথ বই কিনে আপনি ২ টা ৩ টা করে ম্যাথ করে আপনার বেসিকটা বিল্ড আপ করতে পারেন। আবার হচ্ছে যে আপনার হচ্ছে ক্লাস ৫ থেকে ক্লাস ৯-১০ এর ফুল একেবারে সেট ম্যাথ গুলো ধীরে আপনি এই বিশাল একটা সময় আপনাদের অনার্স লেভেলে থাকে। যেমন আমাদের অনার্স কমপ্লিট করতে আমাদের প্রায় ৫-৬ বছর লেগে গিয়েছে। তো এই সময়টাতে আপনি এই গণিতের ক্ষেত্রে এই গণিতের ইয়েটা করতে পারেন। গণিতগুলো প্র্যাকটিস করে আপনার গণিত যে ভীতি আছে বা গণিতের আম সমস্যাগুলো দূর করে ফেলতে পারেন। আপনারা এই 9-10 এর যে মানে একাডেমিক যে বইগুলো আছে, সবগুলো বই কমপ্লিট করে ফেলতে পারেন। একেবারে ক্লাস 5 থেকে ক্লাস আ আ 9-10 যেটা আছে সেটা। এরপরে ইংরেজিতে কিন্তু দুর্বলতা আমাদের ছাত্র জীবনের সবার একেবারে খুব মানে আমি নিজে ইংরেজিতে ভালো করেছি, বাট আমারও কিন্তু ইংরেজিতে দুর্বলতা আছে বা ছিল। তো ওই দুর্বলতাও কাটানোর জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা একটা ভালো মানের একটা ভোকাবুলারি বই কিনে নিতে পারেন। আ যেমন আমি জিআরই ভোকাবুলারিটা কিন্তু আমি যখন 3rd ইয়ারে ছিলাম তখন কিন্তু জিআরই ভোকাবুলারিটা শেষ করেছি। এখন ভোকাবুলারিটা শেখার জন্য আপনাদের এই যে ভোকাবুলারি বই দেখে যে উম উম পড়া, এটার চেয়ে কিন্তু আরো ইফেক্টিভ ওয়ে আছে। ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা একটা ইংরেজি একটা পত্রিকা পড়তে পারেন। আমি কিন্তু দ্যা ইকোনমিস্ট একটা ম্যাগাজিন আছে। আমি দ্যা ইকোনমিস্টের রিপোর্ট গুলো পড়তাম। তো সেখানে দেখা যেত যেই ওয়ার্ড গুলো আমি আম পারি না, সেই ওয়ার্ড গুলো আমি আন্ডারলাইন করে রাখতাম।
এরপরে সেই ওয়ার্ডগুলো আ পরে পড়ে ফেলতাম। এছাড়া আমি প্রচুর খেলা দেখতাম। খেলা দেখার যে কমেন্ট্রি যেমন খেলা যদি হচ্ছে লাইভ না দেখতাম যে খেলার বিভিন্ন কমেন্ট্রি বক্স গুলো আমরা দেখতাম। কমেন্ট্রি বক্সের যে কমেন্ট্রি কিংবা খেলার যে রিপোর্ট আছে সেখান থেকে আমি এরকম দাগিয়ে, দাগিয়ে ভোকাবুলারি পড়তাম। আর জিআরই ভোকাবুলারিটা আমি কিন্তু ভালোমতো পড়েছিলাম। তো এই যে ভোকাবুলারির যে একটা স্ট্রং একটা বেসিক আপনারা কিন্তু এই সময়টাতে তৈরি করে ফেলতে পারেন। ইংলিশের গ্রামারের যে ইয়েটা দুর্বলতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ওই আপনারা এস এম জাকির হুসাইনের "পাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার" এর একটা বই আছে। ওই বইটা দেখে কিন্তু আপনারা আপনাদের গ্রামারে যদি কোনো দুর্বলতা থাকে আপনারা কিন্তু গ্রামারের দুর্বলতাটাও এই সময়টাতে কাটিয়ে ফেলতে পারেন। তো ইংরেজি তো এই দুর্বলতাটা কাটিয়ে ফেলতে পারেন। এরপরে বাংলার ক্ষেত্রে আপনাদের আমি কিন্তু আপনাদের বিসিএস এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে ওই সৌমিত্র শেখরের সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বইটা কিন্তু সবসময় পড়তে বলি। ওই জিজ্ঞাসা বইটা এই সময়টাতে আপনারা কিনে ফেলতে পারেন। একটু, একটু করে আপনারা শেষ করে ফেলতে পারেন। ব্যাকরণ পার্টটা শেষ করে ফেলতে পারেন। সাহিত্য পার্টটা একটু দেখে, দেখে শেষ করতে পারেন। তো এগুলো শেষ করতে পারেন। আরেকটা বিষয় যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আ চাকরির পরীক্ষা যদি আপনার বিসিএস দেওয়ার টার্গেট থেকে থাকে তাহলে বিসিএস এ সায়েন্স, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনারা যে বিবিসি বাংলার যে রিপোর্ট গুলো আছে, যে সাম্প্রতিক চলমান যে বিষয়গুলো আছে, হ্যাঁ? আবার ২-১ টা বই কিনেও কিন্তু এই সময়টাতে আপনারা পড়তে পারেন। যে জাস্ট যতটুকু আপনার তবে এই সময়টাতে আপনারা যেটা করবেন আপনার ইংলিশের এবং ম্যাথমেটিক্স এর যে বেসিকটা আছে, সেই বেসিকটা একটা স্ট্রং জায়গায় একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি এই সময়টাতে আপনারা কিছু ভালো মুভি দেখার চেষ্টা করবেন, কিছু ভালো বই পড়ার চেষ্টা করবেন। যেমন ধরেন আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফ এ এরকম মানে সময় গিয়েছে যে আমি মানে বই আমার কোনো সবকিছু আমার হুঁশ নেই। আমি জাস্ট ডাইনিং রুম থেকে খাবারটা ওখানে গিয়েও খাইনি। আমি খাবারটা বাসায় নিয়ে এসেছি। খেতে, খেতে আমি বই পড়েছি, মুভি দেখেছি। আমার ইউনিভার্সিটি লাইফ এ কিন্তু এরকমও গিয়েছে। আবার আমি কিন্তু আমার রেজাল্টটাও ভালো করেছি। আবার আল্টিমেটলি কিন্তু আমি এখন বিসিএস ক্যাডার হিসেবে চাকরি করছি। তো ওই সময়ের যে আমি বই পড়তাম, আমি হচ্ছে মুভি দেখতাম, সেই জিনিসগুলো কিন্তু আমার পরবর্তীতে আমাকে প্রচুর হেল্প করেছে। তো আপনারা ওই একাডেমিক পড়ার পাশাপাশি ভালো, ভালো কিছু মুভি দেখেন, কিছু ভালো বই পড়েন। আবার আপনারা হচ্ছে যখন ইয়েতে বিসিএস দেবেন, লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের গ্রন্থ সমালোচনা আসে। বিভিন্ন রাইটারের বই-টইগুলো আসে। এগুলো যদি আপনারা ওই যে মুভি-টুভি দেখে একটা প্র্যাকটিক্যাল ধারণা নেন, গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো উপকারে আসবে। আবার হচ্ছে লিখিত যে সাহিত্য পাঠটা আছে সেখানেও কিন্তু বিভিন্ন আম আ বইয়ের হচ্ছে মূল কথাটা আসে। তো এটা যদি আপনার মুভি দেখা থাকে বাংলা কিন্তু বেশ কিছু সাহিত্য রিলেটেড মুভি আছে। ঠিক আছে? সেই সাহিত্য রিলেটেড মুভিগুলো কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস থেকে নেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নেয়া, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ এরকম অনেক ফেমাস রাইটারের বই নিয়ে কিন্তু অনেক ভালো, ভালো মুভি আছে। এরপরে রবীন্দ্রনাথ, আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ১১ জন সাহিত্যিকের যে নাম আমরা বলি, হ্যাঁ? তাদের যে বিখ্যাত বইগুলো যেমন বঙ্কিমচন্দ্রের ১৪ টা উপন্যাস আছে সেখান থেকে কিন্তু লাইন তুলে দেয়। তো এরকম এই উপন্যাসগুলো পড়ে ফেলতে পারেন। হুমায়ূন আহমেদ অনেক ভালো লেখেন। উনার লেখাগুলো পড়লে কিন্তু আপনার রাইটিং স্কিলটা বাড়বে। তো হুমায়ূন আহমেদের এই লেখাগুলো আপনারা কিন্তু এই সময়টাতে পড়তে পারেন। ঠিক আছে? আর এই সময়টাতে আপনাদের যে যদি আপনারা অনেকে আছে আমরা আমাদের মাধ্যমিক লেভেলে আ বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে কিন্তু আমরা একটু ফাঁকি দিয়ে আসি। সেই ফাঁকি দেয়াগুলো যদি থাকে তাহলে দেখা যায় বিসিএস এ এসে আমাদেরকে বিসিএস বা অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে এসে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ওই সময়ে যে বেসিক যে আপনাদের ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো আপনারা পূরণ করে ফেলবেন। আর একটু বন্ধুদের সাথে মেশার চেষ্টা করবেন। কিন্তু সেটা এমন না যে পড়াশোনা সবকিছু রেখে যে সবার সাথে একটু কথা বলা, সবার সাথে একটু কানেক্টেড থাকা এই জিনিসটা চেষ্টা করবেন। আর এই সময়টাতে আপনারা Facebook, TikTok, Instagram এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেগুলো হচ্ছে আমাদের প্রচুর টাইম নিয়ে নেয়। এই সময়টা কিন্তু আপনাদের আসলে খুব ভাইটাল একটা পিরিয়ড। এই সময়টাতে পড়াশোনা, এই যে চাকরি-বাকরি নিয়ে চিন্তাভাবনা প্লাস হচ্ছে আপনাদের আ কিছু রিক্রিয়েশন এগুলো করুন। আর বাকি কাজগুলো হচ্ছে আপনাদেরকে সচল রাখতে হবে। আর এটা হতো যারা ধরেন যে 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার আছেন তারা কিন্তু যারা 4th ইয়ার বা ফাইনাল ইয়ারে আছেন, আবার যারা মাস্টার্স এ আছেন তারা কিন্তু অলরেডি চাকরির পরীক্ষায় ঢুকে গিয়েছেন। তাদের ক্ষেত্রে যেটা হবে যে যেমন অনেকে অ্যাপিয়ার দিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে যাচ্ছে। মাস্টার্স এ থাকা অবস্থায় ক্যাডার হয়ে যাচ্ছে। তো ওই সময়টাতে যদি
যদি আপনার একাডেমিক রেজাল্টটা দেখেন যে না আমার রেজাল্টটা খুব ভালো একটা জায়গায় আছে, তাহলে কিন্তু আপনি ওই রেজাল্টের দিকেই ফোকাস করবেন। কারণ একটা ইয়ারের রেজাল্ট কিন্তু অনেক সময় দেখা যায় আপনার জন্য অনেক ক্ষতিকর কারণ হতে পারে। যেমন আমার কিন্তু অনার্সে খুব ভালো একটা রেজাল্ট ছিল। মাস্টার্সে যখন আমি আসি তখন দেখা গিয়েছে আমি চাকরির একটা চিন্তা, আবার এদিকে ডিপার্টমেন্টাল রেজাল্টের চিন্তা। তো আল্টিমেটলি দেখা গেল আমার একটা কোর্সে খুব একটা ফল করেছিল রেজাল্ট। আমার 3.75 রেজাল্ট চলে আসে। তো যেখানে আমি রেজাল্ট আশা করেছিলাম 4 আউট অফ 4, সেখানে আমার 3.75 এসেছে। আমার কিন্তু মন ভেঙে গিয়েছিল এবং সেজন্যই কিন্তু আমি তখনই আমার হচ্ছে ইউনিভার্সিটি টিচার হওয়ার যে ব্যাপারে আমার আসলে মনটা ভেঙে যায়। তো তখন আমি কিন্তু ফুললি বিসিএস এর দিকে নেমে যাই। তো আপনাদের যদি এরকম হয় তাহলে কিন্তু রেজাল্টটার দিকে আগে খেয়াল রাখবেন। আর যদি দেখেন যে না আমার একটা মোটামুটি লেভেলের রেজাল্ট আছে, এটা আমি চাকরির পরীক্ষা দিলেও সমস্যা নেই। তখন সেক্ষেত্রে আপনারা চাকরির পরীক্ষা দিবেন। তখন তো আসলে ওই বেসিকটা আর শুরু আরেকটা আপনারা যারা মানে এই যে জাস্ট কেবলই ঢুকেছেন, তারা কিন্তু এটা ভাববেন না কখনোই যে আমি কেবল ঢুকছি, আমাকে আসলে মোটামুটি দিতে হবে, আরো তো ৫-৬ টা বিসিএস পাবো, বয়স আছে। এই জিনিসটা কখনোই ভাববেন না। কারণ আপনি যখন ফ্রেশার্স থাকবেন একটা বিসিএস দেওয়ার সময়, ওই সময় আপনার যে ধরনের ফ্লো টা থাকে পড়াশোনার, এটা কিন্তু পরবর্তীতে আর থাকে না। আর পরবর্তীতে ১ম বার না হলে বা ২য় বার না হলে দেখা যায় একটা হতাশা কিন্তু খুব কাজ করে। আর হতাশ হয়ে থাকলে কিন্তু পড়াশোনা হয় না। তো আপনারা চেষ্টা করবেন ১ম বিসিএস টাতেও কিন্তু আপনারা ধরুন সার্কুলার হওয়ার পরে আপনার প্রিলিমিনারি হতে ৬ থেকে ৭ মাস সময় চলে যায়। এই সময়টাতে আপনারা একেবারে খুব চমৎকার একটা প্রিলিমিনারি এবং রিটেন এর সাথে ২ টা একসাথে করে প্রিপারেশন টা নিয়ে ফেলবেন। যাতে করে আপনার প্রিলিমিনারি তেও টিকে যান। রিটেন এও কিন্তু আবার আপনি দেখা যায় ৫-৬ মাস কিন্তু খুব ইজিলি সময় দেয়া হয়। মানে সর্বনিম্ন আপনি ৩ মাস কিন্তু সময় পাবেনই। তো এই সময়টাতে আপনি আপনার রিটেন এরও একটা ভালো প্রিপারেশন নেবেন। আর প্রিলি এবং রিটেন যদি আপনি খুব ভালো প্রিপারেশন নেন, ভাইবা তো এগুলো থেকেই ধরে। তো আপনার ভাইবাও খুব ভালো হবে। আপনি আপনার যেটা পছন্দের ক্যাডার সেটা কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তাই যারা স্টুডেন্ট আছেন এবং যারা নতুন একেবারে চাকরি পরীক্ষা দিতে ঢুকেছেন, সবাই কিন্তু ওই সময়টাতে একেবারে নিজেদের ফ্লো টা ধরে রাখবেন। এভাবেই পড়াশোনা করুন আপনারা। যারা নতুন আছেন, যারা স্টুডেন্ট আছেন তারা আপনাদের বেসিকটা বিল্ড করুন। আর যারা এখন পরীক্ষা দেওয়ার জন্য ঢুকেছেন, তারা আপনাদের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট গুলো ধরে মানে বিসিএস পরীক্ষার সিলেবাসটা ধরে আপনারা কিন্তু আমি সবসময় বলি যে বিসিএস পরীক্ষা কিন্তু কনভেনশনাল পরীক্ষাগুলোর মতোই। এটা কিন্তু খুব বেশি মানে আহামরি কোনো কিছু না। তো এইটাতে আপনারা একেবারে সিলেবাসটা ধরে কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট করে আ একটা ভালো পরীক্ষা দিন, ক্যাডার হয়ে যান। আ সবার জন্য এই আ আ আশাবাদ ব্যক্ত করি এবং দোয়া রাখি এবং শুভকামনা জানাই। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।